শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রদল জড়িত বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার মধ্যরাতে হামলায় আহতরা রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন। পরিকল্পিতভাবে 40 থেকে 50 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা হয়। হেনস্থা হন সার্জিস আলম। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ মনে করছি। সমন্বয়ক সার্জিস আলম অর্থাৎ বাংলাদেশ যে নতুন দল গঠন হচ্ছে, বাংলাদেশের যে ন্যাশনাল সিপিবি পার্টি, সেটার কারণে আজকে সার্জিস আলমের ওপরে হামলা করেছে বিএনপি বা অর্থাৎ যুবদল নেতা। এই নেতা নেত্রী, এই দায়িত্বশীলরা কেন আজকে হামলা করেছে, এর মৌলিক যে কারণ আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। কারণ আমরা যেটা জানতে পেরেছি, যে তথ্য যমুনা টেলিভিশন বা দেশ টেলিভিশনের মাধ্যমে যেটা জানতে পেরেছি, সে খুবই জঘন্যতম কিছু বিষয় আপনাদেরকে জানাবো, যে বিষয়টি খুবই জরুরি। কারণ আজকে হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক সার্জিস আলম, নাহিদ হাসান সহ যারা দায়িত্ব পালন করছেন, তাদের উপরে জাতীয়তাবাদী বিএনপি বা যুবদলের কেন রাগ হচ্ছে, এই বিষয়টি হচ্ছে যেখানে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে কথা বলছে, যেখানে প্রতিবাদ হচ্ছে তার বিরুদ্ধে কথা বলছে, যেখানে তারা লুটপাট করছে, টেন্ডারবাজি করছে, দখলবাজি করছে, তার বিরুদ্ধে কথা বলছে, এবং নতুন দল হচ্ছে এবং নতুন দলে আসলে তাদের মনক্ষুণ্ণ হচ্ছে। নতুন দল কেন হবে? বাংলাদেশে আগামী রাজনীতিতে আমরা জাতীয়তাবাদী দল, আমরা ক্ষমতায় যাব, ছাত্র দল আমরা ক্ষমতায় থাকবো, আমাদেরই সব, কিন্তু নতুন দল কেন আসছে? এই সামগ্রিক বিষয় নিয়ে আসলে জুলাই অভ্যুত্থানের যে ঘটনা ঘটেছে, যে শহীদ হয়েছেন, যে ভাইরা পঙ্গু হয়েছেন, যে ভাইরা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, এই ঘটনাটি এমন পর্যায়ে চলে গেছে, মনে হচ্ছে আসলে কোনো কিছু হয়নি দেশে। এমন নিষ্ঠুর এক জগতে চলে এসেছে আমরা, যে জগতের মধ্যে মনে হচ্ছে যে আসলে রাজনীতিকদের জন্য এই কাজটি হয়েছেন। জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের জীবনের কোনো মূল্য নাই, যারা পঙ্গু হয়েছে তাদের কোনো মূল্য নাই, যাদের চোখ হারিয়েছে তাদের কোনো মূল্য নাই, এবং যারা জীবন দিয়েছেন তাদের 5 পয়সা দাম নাই। এই বিষয়টি, আজকের বিষয়টি আমরা এই ভিডিওতে দেখব এবং বিস্তারিত আলোচনা অবশ্যই দেখবেন। আপনারা আজকের ভিডিওটি দেখে মন্তব্য করবেন যে আসলে কল্পকাহিনী কোন দিকে যাচ্ছে, দেশের পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে কেন, সেনাবাহিনী কেন উল্টো দিকে হাঁটছে, রাষ্ট্রপতি কেন চুপ মেরে আসে, ভারত কেন ওত পেতে আসে, সামগ্রিক বিষয় নিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য ইনচার্জ প্রধান, আমি বলছি তারেক রহমান সাহেব, আপনি আপনার দলের কর্মীদের সংযত করুন। দেখুন, আপনার কথার সাথে আপনার দলীয় কিছু কর্মীর অ্যাক্টিভিটি সাদৃশ্যতা নেই। অতএব আপনাকে আমরা এটা বিশ্বাস করি, কারণ আমাদের গণঅভ্যুত্থানের আগে ট্যাগ দেওয়া হয়েছিল যে তপু মাশরাফি তারেক রহমানের কাছে টাকা খেয়ে আন্দোলন করছে। তো সেই জায়গা থেকেই বলি, আমরা কি কারোর কাছে টাকা খাইছি কি না খাইছি এটা বাংলার জনগণ জানে, তারেক রহমান জানে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা বসুন্ধরা ছাত্রদের জানে। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনার কথার সাথে আপনার দলীয় কিছু ছেলেপেলের কর্মকাণ্ডের কোনো সাদৃশ্যতা নেই। এই বিষয়ে আপনার কি উদ্ধৃতি এবং জাতির সামনে সেটা প্রকাশ করবেন অবশ্যই, আর 24 ঘন্টার মধ্যে। এটা আমি আপনাকে অনুরোধ করলাম ছাত্র ভাইদের পক্ষ থেকে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। এই পর্যায়ে আমি একটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে ঐতিহাসিক যে জায়গা আমাদের ভাই দেখা দিতে গেছিল, এবং সেই ভাইকে কিন্তু আজকে তাকে সে হয়রানির শিকার, নির্যাতনের শিকার। তো এই বিষয়গুলি আমরা যারা লাইফ রিস্কে আছি, আমাদের দায়ভার কে নেবে? প্রশ্ন রেখে গেলাম তারেক রহমানের কাছে, তথা প্রশ্ন রেখে গেলাম অন্তর্বর্তী সরকারের কাছে। সাধারণ শিক্ষার্থীদের দায়ভার কে নেবে? সেই দায়ভার প্রশ্ন রেখে গেলাম সার্জিস আলম, নাহিদ এবং আসিফ ভাইদের কাছে। ভালো থাকবেন। আচ্ছা ভাই, আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আমি হয়তো এখন চলে যাব। আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এখন একটু পরে নর্থ সাউথের সামনে সাধারণ শিক্ষার্থীরা অফিসিয়ালি তাদের এই বিষয় নিয়ে প্রেস করবে। তারা আমাকে আহ্বান জানিয়েছে যে ভাই, আপনি যেহেতু কোনো দলের না, আপনারা নর্থ সাউথের 8 নম্বর গেটের সামনে আসেন, আপনি আসেন, আমরা আপনাকে নিয়ে বলবো। এটা বলে আমি আমার কথা শেষ করছি। সেটা যখন আমরা জানতে পারি সৃষ্টি হয়েছে, গিয়ে জানার পরবর্তীতে আমি যেভাবে বিষয়টা বুঝি যে ওখানে ছাত্র দলের কিছু লোকজন গিয়ে বিষয়টা যেভাবে সৃষ্টি করেছে, বাট এখন পর্যন্ত কনফার্ম কিছুই হয়নি যে এখানে ছাত্র দল আসলে ওখানে ছিল কিনা এবং তার সাথে এটার সাথে জড়িত কিনা। আমরা বিষয়টা দল থেকে জানতে এসেছি, এবং সেও আমার যিনি স্টেপ হয়েছেন উনি আমার ক্লোজ বড় ভাই। আমরা তাদের আমার বাচ্চা বড় ভাই, আমি নর্থ থেকে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পাস করেছি, আমার বড় ভাই তারা। তো এই যে আন্দোলন সংগ্রাম সব কিছুতেই আমার পোস্ট আওয়ামী লীগের সময়, আমি 23 সালে এই কমিটিতে পোস্ট পেয়েছি, যখন আওয়ামী লীগের দোষরা ছিল। সো তখন থেকে আমি তাদের সাপোর্টটা পেয়েছি। সো আমি চাই যে এখানে কোনো অন্যায়কারী কোনো দলের হতে পারে। সো আমরা এই বিষয়গুলো দেখবো, এবং আমরা যদি দলের হয় আমরা সেই বিষয়গুলো সাংগঠনিক ব্যবস্থা আমরা সেদিক থেকে নিব। তো এই আর কি জয়েন্ট সেক্রেটারি আমাদের
জানি যে ওটা ছাত্রদলের আমাদের সবাই ছিল। তো আমরা এখানে কথা বলতেছি। ভাই, আমার নাম মোহাম্মদ মুস্তাক তামির। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 15 ব্যাচের আন্ডার গ্রেডের একজন শিক্ষার্থী এবং রাইট নাও আমি MBA করছি 25 ব্যাচে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। ঘটনা ঘটেছিল, সংক্ষেপে ভাই, আসলে ঘটনা ঘটেছিল আমাদের প্রাইভেটের ঐতিহাসিক স্থান নর্থ সাউথের 8 নম্বর গেট, এবং সার্জিস আলম একজন ছাত্রনেতা হয়ে সে নর্থ সাউথের 8 নম্বর গেট পরিদর্শনে যান। এমতো অবস্থায় কিছু ছাত্রদল কর্মী সেখানে উপস্থিত থাকেন এবং উপস্থিত থাকার পরে তারা স্লোগান দেয় এন্টি ঢাবি। তা আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথের লিগেসি যেহেতু আমি মেনটেন করি সাধারণ শিক্ষার্থী হিসেবে, আমি তাকে বলেছিলাম যে আপনারা ভাগ বিতর্কে জড়ায়েন না, এবং ঢাবি বা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখানে এসে কোনো বেজ্জতি করার অধিকার আমাদের নেই, আমরা এটার বিরুদ্ধে। আমি উভয় পক্ষকেই ঠান্ডা হতে বলেছিলাম। তারপরে কিছু মানুষ আমার উপর উত্তপ্ত হয় এবং আমার বন্ধুদের উপর উত্তপ্ত হয়। তারপরে আমি সেখানে ছাড়াতে গিয়ে আমার এখানে মাথায় ভারী লাগে এবং কামড় লাগে, এবং আমার এখানে চোখ এরকম বড়, এরকম ডাক্তার বলেছে মিনিমাম 14 ইঞ্চির কোনো অস্ত্র দিয়ে এখানে আঘাত করা হয়েছে ধারালো। তারপরে আমি এখানে আসলাম, আসার পরে আমি আমার চিকিৎসা নিলাম। আমার এখন শরীর খুব দুর্বল লাগছে। আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা আপনাদেরকে অফিসিয়ালি জানাবে এবং তারা এটা নিয়ে কথা বলবে। ভাই, আমি আজকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে আপনারা জানেন হয়তো যে প্রাইভেট পাবলিক একটা ঝামেলা হয়েছে, ওইটা কমিটি রিলেটেড একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল। ওইটার বিচারের দাবি প্রশাসনকে জানানো হয়েছে। ওইটা মানে আমরা সেই বিচারের দাবির যে কার্যক্রম এটা চলমান। কিন্তু আজকের ঘটনায় সার্জিস আলম গেছে ওইখানে আমাদের সাথে টায়ার আড্ডার একটা মত বিনিময় সভা করতে। মত বিনিময় সভা শেষে তাদেরকে নিয়ে ওই নর্থ সাউথ নাম্বার গেটে মার্চ করে খুবই নর্মালি। তারপরে এখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওরা কোন মহল জানি না, আমরা ওদেরকে সন্ত্রাসী হিসেবে চিনি, যেহেতু তারা অস্ত্র সহ একজন আমাদের সহযোদ্ধার গায়ে হামলা করছে। প্রায় 12টা শিলে রাখছে, আমি সহ ওটিতে 12টা শিলে শেষ করছি। সুতরাং আমরা এখানে এই হামলাকারী বা এই দুষ্কৃতিকারীদের বিচারের দাবি জানাচ্ছি। ধন্যবাদ। ভাই, আপনাদের অবগত জাস্ট এ ফিউ সেকেন্ড। ভাই, পরবর্তী পদক্ষেপ কি নেবেন বা কি করতে আমাদের কিছু ভাই ভাটারা থানায় যায় এবং আমাদের বাকি আহত ভাইরাও ভাটারা থানায় যায়। সেখানে ভাটারা থানায় ছাত্রদলের নামে কিছু মানুষ ছাত্রদলকে ব্যবহার করে কিছু মানুষ সেখানে ভাটারা থানার ওসিকে বিভিন্ন ভয়ভীতি দেখায় এবং তার ভিত্তিতে ওসি মামলা না নেওয়ার স্বীকৃতি জানায়। এমত অবস্থায় আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসি। এখন আমি আপনাদের সাংবাদিক ভাইদের সহ ভাটারা থানায় যাব এবং আমি আমার প্রাইভেসি এবং আমি এখানে আমি ভীত, আমরা সবাই ভীত, আমাদের সাধারণ শিক্ষার্থীরা ভীত। আমি সকল রাজনৈতিক দলের প্রধানদেরকে বলতে চাই, নাহিদ ইসলামকে বলতে চাই এবং মিস্টার তারেক রহমান সাহেব সম্মানিত মানুষ ওনাকে বলতে চাই, যে কোনো দলের অপরাধী কোনো দলের হতে পারে না। যে কোনো দলের নামে যদি কেউ আমার সাথে আহমেদ শাকিল এবং তার সাথে যে সহযোগী মাসরুফ এবং আরো যারা ছিল কিছু ছাত্রলীগের এক্স কর্মীরা তারা এখন বিভিন্ন দলে যোগ হয়েছে, তাদের কারণে আমি হামলার শিকার হই এবং এটার যথাযথ ব্যবস্থা যাতে প্রত্যেকটা রাজনৈতিক দল নেয় এবং অপরাধীর কোনো স্থান যাতে তারা না দেয়। এবং আমি আশা করবো ভাটারা থানা আমার মামলা নিবে এবং দ্রুত তদন্ত করে আমাকে তারা বিচারের ব্যবস্থা করবে। পরবর্তী কোনো কালকে দুপুর 12টা বাজে আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নাম্বার গেটে আমরা একটা প্রতিবাদ সমাবেশ দেখেছি। ইনশাল্লাহ আমাদের সকল শিক্ষার্থীরা ওখানে উপস্থিত থাকবে, আপনারাও থাকবেন। আমরা একটা প্রেস ব্রিফিংও করবো, আমরা আমাদের পরবর্তী নির্দেশনা সবকিছু আপনাদেরকে অফিসিয়ালি জানানো হবে। কিন্তু আমরা আসলে শঙ্কিত, আমরা ভীত, কারণ এতদিন তো ধরেন শত্রু ছিল ছাত্রলীগ, শত্রু ছিল আওয়ামী লীগ, ওরা তো চলে গেছে। এখন যারা ছিল ওরা তো আমাদের পাশে থেকেই আন্দোলন করেছিল, আমাদেরই সহযোদ্ধা ভাই। এখন আমি কিভাবে বুঝবো কে আমার পিছন দিয়ে আমাকে ছুরি মারতে আসে? সেই যে আমাকে ছুরি মারতে আসছিল আমার ছোট ভাই, আমাকে বাঁচাতে গিয়ে দেখেন তার হাতের অবস্থা, আমি দেখি সে বাঁচাতে গেছে। তো এটা আপনারা নিশ্চিত করবেন, আপনাদের কাছে আমাদের আশা। এবং কালকে 12টা বাজে নর্থ সাউথ 8-এর সামনে আমরা হচ্ছে যে প্রেস ব্রিফিংও করবো, আমরা প্রতিবাদ সমাবেশে ডাক দিয়েছি। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এখানে এসেছেন। আমরা পেশেন্টকে নিয়ে আমরা এখন ওকে বাসে নিয়ে আপনারা দেখছেন ও দাঁড়াতে পারছেন, ওর মাথায় আহত এবং যেহেতু 12-14টা সেলাই করছে ওরা আমাদের নিয়ে যাওয়া প্রয়োজন। আপনারা বলছিলেন যে আপনার ভাটারা থানায় যাবেন এবং সেটা কি আজকে যাবেন নাকি আগামীকালকে? আমরা এখান থেকেই ভাটারা থানায় যাওয়ার আমাদের প্ল্যানিং ছিল এবং যারা আহত আছে আমি একটু তাদের সাথে কথা বলবো, তাদের সিচুয়েশনটা কি, তারা যদি শরীর তাদের চলে আমরা অবশ্যই এখন ভাটারা থানায় যাবো। ওখানে যদি তারা মামলা করবে, মামলাটা আমরা করে আমরা এরপরে তাদেরকে বাসায় পৌঁছে দিব যদি এর মধ্যে সম্ভব হয়। তবে আমি আরেকটা জিনিস বলতে চাই, দেখেন এটা প্রাইভেট ইউনিভার্সিটি এত রাজনীতি চলে না। সেই বিষয়টাকে পুরো বাংলাদেশে একটা রাজনীতি বানানো হচ্ছে। এখানে আসলে রাজনৈতিক কোনো বিষয় ছিল না। যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়, যারা নিজের পোস্ট পদবি যেখানে মানে দেখায় একটা মব সৃষ্টি করছি, সার্জিস আলম আসছে ওকে বুয়া বলছি, এটা করছি ওটা করছি, এটা দেখে যারা লাভবান হতে চায় ওরা রাজনীতি করছে, অন্য কেউ এখানে রাজনীতি করে নাই। ধন্যবাদ, আমাদের সাথে আপনারা রাজনীতি করেন না। ধন্যবাদ, সালাম আলাইকুম।
চল আমরা বারোটানে যাবো না যাবো বারোটানে আসছি ওসি আমাদের কোনো হেল্প করবে না ওসি এই ওসি থেকে আমরা কোনো হেল্প নিব না এই ওসি থেকে আমি কোনো হেল্প নিব না সে ছাত্র দলের হয়ে কথা বলতেছে চলো সে ছাত্র দলের কার সাথে কোনো কথা নেই পরবর্তী পদক্ষেপ ভাই আমার কথা শুনেন এখানে পদক্ষেপ না এখানে মিডিয়া সমাজের আইন আমরা জানি মিডিয়া হচ্ছে সমাজের আইন সিস্টেম মেনে প্রসেস মেনে এই আন্দোলন হয় নাই এই গণঅভ্যুত্থান হয় নাই সিস্টেমের বাইরে গিয়ে গণঅভ্যুত্থান হয়েছে আমাদের পরবর্তী স্টেপ আমরা অবশ্যই ঘরোয়াভাবে মিটিং করে আমরা জানাবো আমাদের আমরা কিছু জানাইতে পারতেছি না আমরা অবশ্যই আমাদের পরবর্তী স্টেপ আমরা জানাবো কিন্তু আমাদের জীবন এখন হুমকির মুখে এই জায়গায় ভাই জায়গায় জায়গায় আমরা একসাথে আসেন দরকার বাকি আছে বলেন এই আজকে আচ্ছা আমি মাশরাফি সরকার ভার্সিটি ইউনিভার্সিটির ক্যাপ্টেন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে 19 জুলাই 9 দফার ঘোষক এবং আমার সহযোদ্ধা শাহরিয়ার আসলাম টুকু 9 দফার ঘোষক আমরা আজকে চারটা ইউনিভার্সিটি নিয়ে নর্থ সাউথ তথা এআইবি এবং ইআইইউকে সম্মেলন করে আমরা সেখানে বসুন্ধরা আবাসিক এলাকায় ঘাটপাড়ে আমরা বসেছিলাম সেখানে উপস্থিত হয়েছিল সার্জিস আলম সে আমাদের কথা শুনেছে আপনারা জানেন যে এনসিপি করা হয়েছে সেখানে প্রাইভেট স্টেকটা কম সেই জায়গা থেকে আমরা আমাদের দুঃখ প্রকাশ করি এবং তাকে প্রশ্নবিদ্ধ করি সার্জিস সেখানে আমাদের আলোচনা শুনে ক্ষমা চেয়েছে এবং বলেছে আমরা অতি শীঘ্রই এই ব্যাপারে আমরা আলোচনা দিব আলাপ দিব এবং অতি শীঘ্রই এই কমিটি এক্সটেনশন করবো সেই জায়গা থেকে আমরা আমাদের ঐতিহাসিক যে স্থান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় 8 নম্বর গেট যেখান থেকে সকল কিছু শুরু সেইখানে আমরা তাকে নিয়ে গিয়েছিলাম কিন্তু সেইখানে আমরা দেখেছি দুর্বৃত্তরা সেখানে আমাদের অ্যাটাক করে কিভাবে অ্যাটাক করে আমাদের বলা হয় যে ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও ঢাবির দালালেরা হুঁশিয়ার সাবধান দেখুন আমি গতকালকে আমার ফেসবুক পেজ থেকে বলেছিলাম যে ঢাবির সিন্ডিকেট আমরা মানি না গণঅভ্যুত্থানের আগে আমাদের বলা হয়েছিল তবু মাশরাফি তারেক রহমান সাহেবের কাছ থেকে টাকা খেয়ে শেষ করি তারেক রহমানের কাছ থেকে টাকা খেয়ে তারা হচ্ছে আন্দোলন করছে কিন্তু এখন তারেক রহমানের কথার সাথে দলীয় কিছু উশৃঙ্খল ছেলেপেলে উশৃঙ্খল নেতৃত্বদানকারী এদের কাজের কর্মকাণ্ডের সাথে কোনো সাদৃশ্যতা নেই আমি প্রশ্ন রেখে গেলাম অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জীবন এখন হুমকির পর্যায়ে প্রশ্ন রেখে গেলাম সার্জিস আলম নাহিদ এবং আসিফের কাছে আমাদের জীবন এখন হুমকির পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের প্রশ্ন রেখে গেলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের জীবন এখন হুমকির মুখে আমি অবশ্যই চিরন্তনভাবে সত্য এটা জানি যে উপরে আল্লাহ আছে আমরা ক্ষমা করে দিয়েছি আমাদের জায়গা থেকে কিন্তু আমাদের যে জীবন এখন বিপন্ন জীবন এখন হুমকির মুখে এর ড্রাইভার কে নেবে এর ড্রাইভার আমি তারেক রহমানের কাছে তুলে দিলাম অবশ্যই আপনি এই বিষয়টা 24 ঘন্টার মধ্যে খতিয়ে দেখে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনবেন সাধারণ শিক্ষার্থীরা যেভাবে ভয় পাচ্ছে তারা বলছে যে তারা 17 বছর মামলা আমরা শিকার এই ব্যাপার তারা কোনো আমলেই নিচ্ছে না কেন নিচ্ছে না আমি বুঝলাম না তারা কি এখন সুপ্রিম পাওয়ার পেয়ে গিয়েছে এই ব্যাপারটা প্রশ্ন রেখে গেলাম আমি আরো সেটি অন্যায়কারী কোনো দলের হতে পারে না অন্যায়কারী কোনো গোষ্ঠীর হতে পারে না অন্যায়কারী কোনো সমাজের হতে পারে না কোনো দেশের হতে পারে না অন্যায়কারী মানে অন্যায়কারী এদেশের গণঅভ্যুত্থান হয়েছে কোনো সিস্টেম মেনে নয় সিস্টেমের বাইরে গিয়েই গণঅভ্যুত্থান অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায় বলার কারণে এই গণঅভ্যুত্থান সেই জায়গায় এই গণঅভ্যুত্থানের অভূতপূর্ণ গণঅভ্যুত্থানের পরে এখনো যদি আমরা সাধারণ শিক্ষার্থীরা হুমকি দামকি শিকার হই তাহলে এই গণঅভ্যুত্থানের কোনো মূল্য রইল না এবং এই গণঅভ্যুত্থানের স্পিরিটকে যারা ধ্বংস করছে তারা অবশ্যই অন্যায়কারী স্থান এই বাংলায় হবে না আমরা আগেই বলেছিলাম রক্তের অন্যায় ভেসে যাবে অন্যায় আমাদের কোনো হুমকি দামকি দিয়ে কোনো লাভ নেই আমরা কাউকে ভয় পেয়ে আমরা কারো ভয়ভীতি হুমকি শিকার হয়ে আমরা এই আন্দোলন করিনি আমরা আন্দোলন করেছিলাম দোষর মুক্ত করা